বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবনে বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। এ ভাই ভুগাল দেন ভাই, ভুগাল আল্লাহকে ভাই, ভুগাল আল্লাহ ভুগাল দেন। হ্যালো আরেকটু হবে, হ্যালো আরেকটু, হ্যালো হ্যালো হ্যালো। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা দুনি কানা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা দুনি কানা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমরা তাতে এনেছি স্বপ্নের জাল বুনে, আমরা তাতে এনেছি স্বপ্নের জাল বুনে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। अरब जोजनाय पियू पापड़ियाय सोना सोना तुनी काना, सबुज जोजनाय ओई सुजोताय सबुजेर आलपना। अरब जोजनाय पियू पापड़ियाय सोना सोना तुनी काना, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমরা তাতে এনেছি স্বপ্নের জাল বুনে, আমরা তাতে এনেছি স্বপ্নের জাল বুনে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবনে বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। আমার আঙিনায় সাজানো বাগানো সোনা সোনা দুনি কানা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় সাজানো রাঙানো সোনা সোনা দুনি কানা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমরা তাতে এনেছি স্বপ্নের জাল বুনে, আমরা তাতে এনেছি স্বপ্নের জাল বুনে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবনে বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবনে বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবনে বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
আমাদের আছে, তাই বলে পেটের সন্তান বিক্রি করে ক্ষুধার জ্বালা মেটাবো? কথাটা বলছি সে তুমি বুঝবে না। আজ দুদিন আমরা উপোস করে আসি, আমরা না হয় উপোস করলাম, কিন্তু দীপক দীপক কি খিদে সহ্য করতে পারবে? তোমাদের এই চরম দুর্গতির জন্য আমি দায়ী প্রতিমা, নইলে ওই মন্ত্রীপুরের বৌরানী এই বস্তির নোংরা ঘরে এই অস্বাস্থ্যকর পরিবেশেই ভিখারির মতো জীবন যাপন করবে কেন? তুমি অযথাই দুঃখ পাচ্ছ গো। আমি তো কোনোদিন কারো কাছে কোনো অভিযোগ করিনি, আর করবো না কোনোদিন। অযথাই আমি দুঃখ পাচ্ছি না প্রতিমা, আমার উচ্ছৃঙ্খল জীবনে তোমাদের এই দুর্গতির জন্য দায়ী আমি। আমি আমি নারী আর সুরার নেশায় ডুবে রইলাম। জমিদারি একের পর এক নিলে হতে লাগলো। তুমি বারবার আমাকে সতর্ক করে দিয়েছ, রাগ করেছ, অভিমান করেছ। আমি কর্ণপাত করিনি, বল্গাহীন দুরন্ত অচ্ছের মতো পাপের পথ ধরে। এসব কথা বলে আজ কি লাভ বলতে পারো? লাভ কিছুই নেই প্রতিমা। একবার মনে হয় এই জীবন রেখে কি লাভ, বিষ খেয়ে নয়তো ট্রেনের তলায় ঝাঁপিয়ে পড়ে শেষ করে দিই আমার এই অবাঞ্ছিত মসুর জীবন। না গো না, অভাবের সঙ্গে সংগ্রাম করে আমাদেরকে বাঁচতে হবে। এই পৃথিবীতে সবাই ধনী নয়, তাই বলে তারা কি সবাই মরে যাচ্ছে? আমিও দেখ শেষ কোথায়। কিন্তু তোমার ব্যথা আমি বুঝি গো। যাদের বাড়িতে দুর্গা পুজোর উৎসব হতো, শত শত মানুষ পথ পেতে খেতে আসতো, আজকে এক মুঠো ভাতের জন্য পেটের সন্তানকে বিক্রি করতে হচ্ছে। তাহলে থাক প্রতিমা গো, আমিও সে কথাই বলছি গো। ওরা ওরা না খেতে পেয়ে তিলে তিলে আমার কোলে শুকিয়ে মরে যাবে, তবু মা হয়ে আমি সন্তান বিক্রি করতে পারবো না। দয়া করে তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। কেমন করে নিজের সন্তানকে অপরের হাতে তুলে দেব? মা কি বলছেন কর্তা বাবু? না ভাই, তুই ফিরে যা, সন্তুকে আমরা দেব না। মায়ের কুল শূন্য করে তুই বা কোন প্রাণে রে যাবি অভয়? মনে শঙ্কর বাবুকে তাই বলে দিই, উনি যেন আমাকে মার্জনা করেন। কতদিন আমি কথা রাখতে পারলাম না। মা না, নারী অভয় না, ছেলে আমি দেব না, দিতে পারবো না। 10 মাস 10 দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করে যাকে নিয়ে এলাম আমি এই মাটির পৃথিবীতে, আমি কিন্তু মা, ঝন্টু জন্টু বড় হয়ে যদি কখনো শুনতে পায় যে ও পেটের জ্বালা জোড়াবার জন্য তোকে বিক্রি করে দিয়েছে, তখন এই মাতৃ জাতির উপর ওর ঘৃণা জমে যাবে রে। মা নামটার উপর ঘৃণা জমে যাবে। তোমার ব্যথা আমি বুঝি মা। কোনো মাই পারে না তার নিজের সন্তানকে বেঁচে দিতে। তবু আমি বলছি মা, দুটো সন্তানকে তুমি খাইয়ে পরিয়ে হয়তো বাঁচাতে পারবে, কিন্তু মানুষ করতে পারবে না মা। বস্তির ছেলেদের সঙ্গে মিশবে, লেখাপড়া না শিখে হয়ে উঠবে সমাজ বিরোধী গুন্ডা। জনজীবন হয়তো বিষিয়ে তুলবে, কোনোদিন হয়তো পুলিশের গুলিতে। ছেলেরা কখনো চোর গুন্ডা মস্তান হতে পারে না। দারিদ্রের সংসারে এটাই বাস্তব ছবি মা। আমি একদিন তোমাদের চাকর ছিলাম, ভাগ্য দোষে আজ তোমরা অভাবে পড়েছ, কিন্তু তুমি বিশ্বাস করো মা, আজও আমি তোমার মঙ্গল চাই। আমি চাই
তোমার দীপক জন্টু মানুষ হোক, তোমার জন্টু 10 জনের একজন হয়ে উঠুক। প্রত্যেক মাই চায় তার সন্তান মানুষ হোক। আমিও তাই চাই রভয়, আমিও তাই চাই। আমিও চাই আমার দীপক ঝন্টু মানুষের মতো মানুষ হোক। মণিশঙ্কর বাবু, আপনার বংশজাত তাই অভয় খুশটা আমায় দিয়েছে। মা, ওনার কল্যাণপুরে বিশাল জমিদারি মা। তোমার জন্টুই হবে তার একমাত্র ওয়ারিশ। আর জন্টুকে দান করে যে কটা টাকা তুমি পাবে, সেই টাকা দিয়ে তুমি দীপককে মানুষ করতে পারবে মা। আপনি হয়তো ভাবছেন অর্থের অহংকারে আপনার মাতৃত্বকে আমি অসম্মান করছি। না প্রতিমা দেবী, এমন অমানুষ নয় আমি। আমার স্ত্রীর ছেলে পেলে রূপমুক্ত হবে ঠিকই, কিন্তু আপনার দারিদ্র কিছুটা হলেও লাঘব হবে। আপনি আমাকে একটু ভাবতে সময় দিন মণিশঙ্কর বাবু। আজ থেকে আমার ঝন্টু পর হয়ে যাবে, আর আমি কোনো দিন তাকে দেখতে পাবো না। এই কথা ভাবতেও যে আমার কান্না পায় মণিশঙ্কর বাবু। কি করবো বলে দাও ঠাকুর, এখন কি করব? আমি কি করব? বোধ হয় রাজি নাকি বলিস ভাই? এই চরম দারিদ্র বুঝতে পারছি না বাবু। ফল জন যৌবন কারো চিরদিন থাকে না। নইলে আমি কর্তা বাবুকে দেখেছি সাহেব বাড়ি থেকে জুতো বানিয়ে এনে পড়তেন, আর জড়ি গাড়ি ছাতা পথেই বের হতেন না। আর সেই মানুষ এক মুঠো ভাতের অভাবে। শিকল মানুষদের এইরকমই দুর্গতি হয়। একটা ভরা কলসি থেকে রোজ যদি জল গড়িয়ে যা, আর সেটা যদি ভরাবার প্রয়োজন না মনে করে। ওনাকে শেষ করে দিলেন। ওনার এক বন্ধু সঞ্জয় সেন রেশের মাঠে নিয়ে যেতেন, শহরের বাইজি ভাড়ায় রাত্রিবাস করাতেন। নইলে বাবু চিরদিন ওর শৃঙ্খল ছিলেন না। যা ভাই, সন্টুকে নিয়ে আয়। আপনার স্ত্রী রাজি হয়েছেন শিবনাথ বাবু? স্বেচ্ছায় কি উনি দিতে চেয়েছেন? মায়ের প্রাণ কি স্বেচ্ছায় রাজি হয় মণিশঙ্কর বাবু? অনেক কষ্টে ওকে আমি রাজি করিয়েছি। তবে একটা বলুন। মাঝে মাঝে ঝন্টুকে এই উপকারটুকু করেন। সে আপনাকে ভাবতে হবে না, আমি এমন অমানুষ নই। প্রতি মাসে একবার করে আমি আপনার ঝন্টুকে দেখিয়ে নিয়ে যাব। তাছাড়া আপনার সাদর আমন্ত্রণ হলো গরিবের পূর্ণকোটিরে আসবেন, অমর্যাদা করব না। আপনি আমাকে যে উপকার করলেন তা কোনোদিন ভুলবো না। সেটা আপনার মহত্ব নয়, এটা আমার কর্তব্য। আপনি শুধু আমার স্ত্রীর জীবনী রক্ষা করলেন না, আমাকে দিলেন পিতৃত্বের অধিকার। যাক, আজ আর দেরি করব না, যাও ভয়। আমাকে ক্ষমা করবেন বাবু। এতদিন যে মায়ের হাতের ভাত খেয়ে আমার এই দেহটা আমি বাঁচিয়ে রেখেছি, সেই মায়ের কোল শূন্য করে কি করে আমি তার সন্তানকে নিয়ে আসবো বাবু? আমিও তো মানুষ, আমার এই দেহটা তো লোহাতে বাঁধানোর নয় বাবু। যাচ্ছি বাবু, যাচ্ছি। সেই অপ্রিয় কাজটি করতে আমি যাচ্ছি, কারণ আমি চাই আমার এই কর্তা বাবু, আমার বৌরালী এই দারিদ্রের হাত থেকে মুক্তি পাক, হাসি আনন্দে ভরে উঠুক আমার বৌরালীর সংসার। আমার বৌরালীর এই অসহনীয় দারিদ্র কি করে সহ্য করেন জানেন মণিশঙ্কর বাবু? আবার আদরে আমি মানুষ হয়েছি, অভাব জানতাম না। হঠাৎ এই দারিদ্র প্রতি মুহূর্তে আমাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। মনের ভারসাম্য আমি রক্ষা করতে পারছি না। এক একদিন মনে হয়
বিষকে নয়তো ট্রেনের তলায় ঝাঁপিয়ে পড়ে শেষ করে দিই আমার এই অবাঞ্ছিত পশুর জীবন। দুঃখ করবেন না মণিশঙ্কর বাবু, অভাব কারো চিরদিনই থাকে না, আপনারও থাকবে না। আপনাকে যে টাকা দিয়েছি এই টাকা দিয়ে কল্যাণকে দিবকে মানুষ করে ওই ছেলে বড় হয়ে একদিন আপনার সব দুঃখ ঘুচিয়ে দিবে। দাঁত বাড়িয়ে আর কি লাভ? বোধহয় রাজি হয়েছেন আর অভয়? হ্যাঁ হ্যাঁ বাবু, জেগে থাকলে দিয়ে যাওয়াই সম্ভব হতো। জন্মের মতো আমি বাচ্চাকে দেখে নেই, আর কোনদিন আমি ওকে আদর করে কোলে নিতে পারবো না। থাক বৌরানী, মায়া বাড়িয়ে কি লাভ? যে তোমার থাকবে না, যাকে তুমি রাখতে পারবে না, তাকে দেখে কি হবে বৌরানী? জন্টু তোমার কেউ নয় বৌরানী। মা, মা ভাইকে কোথায় নিয়ে যাচ্ছে? মা, নামিয়ে দাও, আমার ভাইকে নামিয়ে দাও। বৌদি বলে ওকে তুমি ধরো, বৌদি বলে আমার সাধ্য নেই। ওর ছোট্ট হাতের পাথর খুলে আমি ছোট্টুকে নিয়ে যাই। আমার বুকটা ভেঙে যাচ্ছে বৌদি বলে। ছাড়ো ছাড়ো দাদা বাবু, ছাড়ো। জোর করে ছাড়িয়ে না অভয়, আমি ওই গলির মোড়ে গাড়ি নিয়ে আসছি। আশিস ও প্রতিমা দেবী, কাঁদবেন না। ঝন্টু আপনার চিরদিনই আপনারই থাকবে। আমি শুধু মানুষ করার দায়িত্ব নিলাম। তুমি আমাকে দোষী করো না। অভয়, অভয় শেষ কেন হতো ভাগা? অত দেরি করবি ততই মায়া বাড়বে। নিয়ে যা ওটাকে, নিয়ে তুই চলে ওকে নিয়ে যাচ্ছি, যাচ্ছি করতে বাবা। তুমি আমাকে দোষী করো না মা, আমাকে তুমি দোষী করো না। মা, আমার ভাইকে নিয়ে যেতে দেবো না। ছেড়ে দাও দাদা, তুমি ছেড়ে দাও। আমার বুকের ভাই কি বলছি তোর কানে হতো ভাড়া দিয়ে যা তাকে তুই মা, আমার ভাইকে নিয়ে যেতে দেবো না। ওকে ছেড়ে দে বাবা, ও আমাদেরকে ছেড়ে দাও দাদা বাবু। কোন প্রাণে তো পরকে দিলি, এ কি করিলি ও মা, এ কি করিলি?
গর্ভের সন্তান কোন প্রাণে তুই, গর্ভের সন্তান কোন প্রাণে তুই পরকে দিলি, একই করিলি মা একই করিলি, একই করিলি মা একই করিলে। দশ মাস 10 দিন যারে গর্ভে রেখেছিলি, রক্তে মাংসে তৈরি করে বুক খেতে পেলি। 10 মাস 10 দিন যারে গর্ভে রেখেছিলি, রক্তে মাংসে তৈরি করে বুক খেতে পেলি। ওরে ক্ষুধা দরিদ্রতায় আপন, ওরে ক্ষুধা দরিদ্রতায় আপন সন্তানকে বিকালি, গর্ভের সন্তান কোন প্রাণে তুই পরকে দিলি, গর্ভের সন্তান কোন প্রাণে তুই পরকে দিলে। সুখ পাবি না সংসারে তুই, সুখ পাবি না বনে, কি করিতে কি করিলি ভেবে দেখ মা মনে। আর সুখ পাবি না সংসারে তুই, সুখ পাবি না বনে, কি করিতে কি করিলি ভেবে দেখ তুই মনে। ওরে জগত সংসার মাঝে, ওরে জগত সংসার মাঝে কলঙ্কিনী হলি, একই করিলি ও মা একই করিলি। ওরে গর্ভের সন্তান কোন প্রাণে তুই, গর্ভের সন্তান কোন প্রাণে তুই পহরকে দিলি, একই করিলি ও মা একই করিলি, একই করিলি ও মা একই ও মা। যাও বাজার থেকে আরেকটা খদ্দের ডেকে নিয়ে এসো, বাকি টাকাও বিক্রি করে দে, তার কোনো অভাব লড়াই করতে হবে না, মাংস পেট ভরে খেতে পারবে। তোমরা পুরুষরা এই মায়ের মনের ব্যথা কি করে বুঝবে তোমরা? তিলে তিলে যাকে আমি মানুষ করতাম, আজ তাকে জন্মের মতো আমি বিদায় করে দিলাম। আর কোনো দিন আমি তাকে
জগদীশ্বর, এই পৃথিবীতে হে জগদীশ্বর, এই পৃথিবীতে আমার মতো পাষাণ্ডের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি সন্তানের পিতা নই, আমি একটা বিবেকহীন কসাই। কসাইয়ের প্রাণেও বোধহয় মায়া আছে, আমার মধ্যে তাও নেই। মুখের কথাটাই সবাই শুনতে পায়, কিন্তু অন্তরটা যে আমার পুরে যায় হয়ে যাচ্ছে, সে খবর কেউ রাখে না। একে একে কালের গর্ভে বিলীন হয়ে গেল 22টি বছর। আসুন এর পরের কাহিনী। আজ থেকে 22 বছর পর, 22 বছর পর, 22 বছর পর। চাকরিটা হলো না তোর? জীবন আমার দুর্বিষহ উঠেছে, দিলে দিলে মৃত্যু হচ্ছে আমার। আমি অক্ষম নয়, পঙ্গু নয়, দুর্বল নয়। বিয়ে পাস করেছি, তবে কেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পর পরে ভাগ্যের হাতে মার খাচ্ছি। সরকারি দাক্ষিণ্য আমার ভাগ্যে নেই, তাই বলে কি কোনো বেসরকারি প্রতিষ্ঠানে আমার কোনো চাকরি হবে না? আমার চোখের সামনে থেকে চাকরির দরজাগুলো আপনি আপনি বন্ধ হয়ে যায়। চেষ্টা করে দেখ। শোষণের অপর নাম নাকি সামাজিক ভাব, অথচ উঁচু তলা স্বার্থন্বেষী শয়তানের দল প্রতি মুহূর্তে নিংড়ে নিচ্ছে গরিবের প্রাণ। ধনীরা হচ্ছে আরো ধনী, গরিব নেমে যাচ্ছে দারিদ্রের সীমার নিচে, অথচ কেউ তাদের ধিক্কার দিচ্ছে না, কেউ তাদের মুখে থুতু দিচ্ছে না। তোর সঙ্গে আমি সম্পূর্ণ একমত, কিন্তু তুই জানিস না রে সোমনাথ, কি দুর্বিশ্ব জীবন যন্ত্রণা। প্রতি মুহূর্তে মৃত্যু হচ্ছে আমার। বাবা অসুস্থ, ঘরে বিবাহ যোগ্য একটা বোন, মা বিধি বেঁধে কোন রকম উপোসের হাত থেকে বাঁচিয়ে যাচ্ছে। মা যখন আমার চোখের সামনে ভাতের থালাটা ধরে দেয় রে সোমনাথ, চোখ ফেলে আমার জল বেরিয়েছে রে। মধ্যবিত্তদের প্রায় ঘরে আজ একই দুর্দশার ছবি। আমরা যেন ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি। মাঝে মাঝে একটা দানব আক্রোশ আমার কাঁধে ভর করে ইচ্ছায় সমাজ রাষ্ট্রের ভিতটা ধরে প্রচন্ড ভাবে একটা নাড়া দেয়। ইচ্ছে হয় চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, খোদার জ্বালা নিবারণ করে। ইচ্ছে হয় তামান হয়ে জ্বলে ওঠে, ওই শাসক গোষ্ঠীকে বুঝিয়ে দেয় এই 20 শতাব্দীর যুব মানুষ তোমাদের অবহেলার মুখ বুঝে সহ্য করবে। আবার ভাবি বাবা দুঃখ পাবে, মার চোখে বেদনার অশ্রু। মা তো আমাকে মানুষ করার জন্য আপনার চেষ্টা করেছিল, কিন্তু জীবনে আমি মাকে কি দিলাম? রমার সম্বন্ধে কিছু চিন্তা করেছিস? রমাকে তুই ভালোবাসিস, তোদের ভালোবাসা 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 মরে গেছে রে সোমনাথ, ভালোবাসা মরে গেছে। বেকারত্ব নামক জগদ্দর পাথরটার নিচে চাপা পড়ে গেছে স্নেহ, প্রেম, প্রীতি আর ভালোবাসা। এই পেট নামক রাক্ষসটা তারুণ্যের গলা টিপে হত্যা করেছে। তোর ব্যথা আমি বুঝি রে দীপক, কারণ বর্তমানে আমিও যে বেকার। এই যে মশাই দীপক বাবু, কি হয়েছে? ঘোড়ার ডিম হয়েছে, ভাড়া পাবেন, পরে আসবেন। যান, বিরক্ত করবেন এখন। পরে কেন? পরে আবার কেন? যে দিলেই তো লেটাটা চুপে যায়। বলি আপনাদের পিছনে ঘুরে কালের ভাবনাটা ভাবতেই পারছি না। ও তো করুন অনিত্যই কোন মুহূর্তে প্রাণ পাখিটা করে উড়ে যাবে। আপনি একটা কসাই। কি বললে তুমি? আমি কসাই? ভুল বললাম, কসাই নয়, আপনার হচ্ছেন রাঘব বোয়াল। বিরাট বুকটা হা করে বসে আছেন ওই দারিদ্র নামক চুনোপুটিগুলোকে গেলবার জন্য। এত খেয়েও খাই আপনাদের মিটছে না, আরো চাই। চাওয়ার শেষ নেই, বৃত্তি সেই রাক্ষস খিদে। আচ্ছা নন্দী মশাই, শহর তুলির 8 হাত বাই 15 হাত ঘরের ভাড়া 30 টাকা। ঘর অনুপাতে ভাড়া এখানে বড্ড বেশি। এসব কথা আমাকে বলছেন কেন? মন্ত্রী
মন্ত্রীদের বলুন। মন্ত্রীদের বলো। নিশ্চয়ই 6 আনার তেল এই বাজারে 16 টাকা, 4 আনার ডাল 6 টাকা, তাও আবার 16। খাঁটি পাওয়ার উপায় নেই, সব ভেজালে এই গোটা দেশটা উচ্ছন্নে চলে গেল। খাঁটি ভাবে কি করে মানুষ চুচ্চুর ধাপ্পা বাজনা যে সমাজের শিরোমণি, সেই সমাজে মানুষ কিভাবে বাস করতে পারে? এই আপনাদের মতো মহাপুরুষরা যতদিন পর্যন্ত দেশটা নিয়ন্ত্রণ করবেন। আপনি মশাই সেই তখন থেকে খুব চ্যাটাং চ্যাটাং করে কথা বলছেন। আপনার যদি না পোষায় বাড়ি ছেড়ে দিন, আমরা অন্য ভাড়া টেনে বসাবো। ঘর তো ছাড়বই না, আর ভাড়াও দেবো না। যা খুশি আপনি তাই করতে পারেন। আমিও দেখতে চাই কি করে আপনি এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেন। বাড়ি ছাড়বেন না? ছাড়বো না। মনে হয় বাপের বাড়ি, আর ভাড়াটাও দেবেন না? দেবো না। দেবেন না? দেবো না। দেবেন না? দেবো না। ঠিক আছে, আমিও দেখতে চাই কিভাবে জোরে থাকেন। মস্তানি করেন বাড়িওয়ালার সঙ্গে। হ্যাঁ, পুলিশ ডেকে না শালা, এমন পেদানি দেব না। আমরা তো বেরিয়ে বেশি তরফাবেন না বলেছি। লটকারা কিন্তু আমার গরম আছে, হাত দুটো আপনার উপর উঠে যাবো বলে দিচ্ছি। কি বললে তুমি? আমাকে মারবে? গায়ে হাত দিবে আমার? এমন কোন শালা নেই এই 7 কোটি নন্দীর গায়ে হাত দেয়। আমাকে মনে হয় তুমি হিজি পেয়েছো। বেরিয়ে যান, আমি বলছি বেরিয়ে যান, নইলে আমার হাতের মার খেয়ে আপনি কিন্তু মরে যাবেন। যান যান নন্দী মশাই, কি হবে নিজেদের মধ্যে বিবাদ করে? যাচ্ছি বেরিয়ে। সঞ্জয় সেনকে তোমরা এখনো চিনো না, জেলার পুলিশ সুপার, তার জামাই। একটু ইশারা করে দিলে না, বেদিয়ে বাপের নাম খোকেন করে ছেড়ে দিবে পুলিশ। তুমি আর কত বড় মস্তান? বেরো বেরো শালা সঞ্জয় সেনের চমচম, বেরো। আমাকে মারলে এই অপমানের প্রতিশোধ যদি নিতে না পারি, তাহলে আমি 5 জনের 5 কোটি নন্দীর বেটা নই। চলে বাস করে কুমিরের সঙ্গে লড়বে তুমি। টের পাইয়া দেবো, হ্যাঁ টের পাইয়া দেবো। তবে আমার নাম 7 কোটি নন্দী। যত ভাবি এইসব ভিতর ছোট লোকদের সঙ্গে কোনো কথা বলবো না, কিন্তু কিছুতেই আমি আমার মাথা ঠান্ডা রাখতে পারছি না। একে তো ভাব অনডক্টবাসের মতো আমার কণ্ঠ নালি চেপে বসেছে, তার উপরে মাথা গরম করিস না দীপক। দুঃখ মানুষের চিরজীবন থাকে না, আমাদের থাকবো না। যত অভাবী আসুক, নৈরাশ্যের শিকার আমরা কিছুতেই হব না। হতাশা হচ্ছে মৃত্যুর নামান্তর। হতাশা নৈরাশ্য আত্মগ্লানি মানুষের জীবনে এমনি এমনি আসে না সোমনাথ। বিয়ে পাস করেছি আজ 5 বছর যাবত। আমার ভাগ্যের রথচক্রটা জানি এই পৃথিবী রাক্ষসী গ্রাস করেছে। আমি যেন ত্রিশঙ্কর মতো মহাশূন্যে ঝুলছি, মহাশূন্যে ঝুলছি। বেকার বেকার তোমার পিছনে পরিশ্রম করছি দীপা। গান তোমার হবে না, হতে পারে না। একটা গাধাকে শিখালেও গাধাটা গাইতে পারতো। পারতো বুঝি? হাঁটছো বাবার ভ্রুকটি, প্রতিবেশীদের বিদ্রুপ উপেক্ষা করে আমি তোমাকে গান শিখাতে আসছি, অথচ তোমার কোনো আগ্রহই দেখছি না। চন্দনদা, তাই যদি তোমার ইচ্ছা ছিল, কেন আমাকে ভোগাচ্ছ দীপা? ভোগাচ্ছি? আচ্ছা চন্দনদা, কি আমাকে গায়িকা বানিয়ে তোমার কি লাভ? কি লাভ জানো না? পিতৃদেবের তিরস্কার, পাড়া প্রতিবেশীদের সরস মন্তব্য, বেশি রাত করে বাড়িতে ফিরলে নিরুম্ব উপবাস। মা তাছাড়া মা তো নেই যে হতভাগার জন্য ভাতের থালা কুলে করে বসে থাকবে। চন্দনদা,
তোমার বড় কষ্ট, তাই না? থাক, আমার জন্য আর দরদ দেখাতে হবে না। আমার মতো হতভাগা এই পৃথিবীতে আর দুটো আছে কিনা আমার জানা নেই। ভেবেছিলাম তোমাকে গান শিখিয়ে এই মনের অতৃপ্ত বাসনাটাকে পূর্ণ করব, কিন্তু কথায় বলে হতভাগা যেদিকে তাকায় সাগরও শুকিয়ে যায়। আমার অবস্থাও তাই। থাক, আর অভিমান করতে হবে না। গাইছি, শোনো। হ্যালো। ছায়া নামে এলোমেলো হাত, ভালো লাগে জীবনে এই গান গান। সন্ধ্যায় ছায়া নামে এলোমেলো হাত, ভালো লাগে জীবনে এই গান গাওয়া, ভালো লাগে জীবনে এই গান গাওয়া। বাহ, একটি দুটি তারা জ্বলে আকাশের কোলে, ভীরু ভীরু চোখে কোন স্বপ্ন যে দোলে। চমৎকার। একটি দুটি তারা জ্বলে আকাশের কোলে, ভীরু ভীরু চোখে কোন স্বপ্ন যে দোলে। সাত রাঙা রঙে সেজে মন ভুলে যায়, এই মন কখনো কি যাই ফিরে পাওয়া। সন্ধ্যায় ছায়া নামে এলোমেলো হাত, ভালো লাগে জীবনে এই গান গাওয়া। চমৎকার। ভালো লাগে জীবনে এই গান গাওয়া। আধারের শেষে জানি আসে শুধু আলো, অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো। আধারের শেষে জানি আছে শুধু আলো, অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো। সাত রাঙা রঙে সেজে মন ফিরে চায়, এমনির সাধ্য কি আর পিছু ফিরে যাও। সন্ধ্যায় ছায়া নামে এলোমেলো হাত, ভালো লাগে জীবনে এই গান গাওয়া, ভালো লাগে জীবনে এই গান গাওয়া। সন্ধ্যায় ছায়া নামে এলোমেলো হাত, ভালো লাগে জীবনে এই গান গাওয়া, ভালো লাগে জীবনে এই গান গাওয়া। বাহ, সুন্দর। আমার মনের মতো। দীপা, আমি কিন্তু এতটা প্রত্যাশা করতে পারিনি। সত্যি খুব ভালো লেগেছে আমার। আমার মনের আশা তুমি পূর্ণ করেছো। একটা কথা দিবা দীপা? বলো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই দীপা। না না চন্দন, না, এ হতে পারে না। আমার বাবা দারিদ্র,
দাদা বেকার, মা বিড়ি বেঁধে সংসার চালায়। একবার বদনাম রটে গেলে এ জীবনে আমার কোনোদিন বিয়ে হবে না। কাজেই এই অবান্তব স্বপ্ন আর চাই দেখুক, আমি দেখি না। কিন্তু আমার বাবা, তোমার বাবার আবদার আমি জানি, 5,000 টাকা আর 5 ভরি গহনা না হলে তিনি তিনার ছেলেকে বিয়ে দেবেন না। বাবা আমার বিয়ের জন্য যৌতুক চেয়েছে 5,000 টাকা। এতটুকু মানবতা বোধ নেই বাবার ভিতরে। আমি বাবার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব। এতে আরেকটা কথা শোনো, সন্তান বলে চন্দনদা, কাল থেকে তুমি আমাদের বাড়িতে আর আসবে না, কারণ গান আমি আর তোমার কাছে শিখবো না। এতটুকু মানবতা বোধ নেই বাবার ভিতরে। আমি বাবার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব। এতে যদি লোকে আমাকে কুসন্তান বলে বলুক, তবুও মেয়ের বাপের মুখে ছাই দিয়ে বাবার অর্থ লিপসার ইন্ধন আমি কখনোই যোগাবো না, কখনোই না। কথা শোন বাবা, কথা শোন। কি বলছো মা? বিনোদ বিড়ি নিয়ে টাকা দেয়নি? না বাবা। কেন? বিনোদ নাকি আমাদের কাছে 25 টাকা পাবে বললে সেই বাবদ কেটে নিলাম। এদিকে ঘরে এক মুঠো চাল নেই, একটু বাদেই তোর বাবা এসে ভাত চাইবে। ওই অসুস্থ রুগ্ন মানুষটাকে যদি এক মুঠো ভাত দিতে না পারি, তাহলে বেঁচে থেকে আমার কি লাভ রে খোকা? কেঁদো না মা, আমি দেখছি কি করে টাকা কেটে নেয় হারামজাদা। দীপক, কি হলো মা, কিছু ডাকছো কেন? ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই বাবা। বিনোদ তো সত্যিই আমাদের কাছে টাকা পাবে। আমরা গরিব, অর্থ সম্বল কিছুই নেই। তোর পক্ষ হয়ে কেউ দুটো কথা বলবে না বাবা। তার চেয়ে দেখো মা, এই যুগে তোমার নীতিকে বেঁচে থাকলে চলবে না। পায়ে ধরে কাঁদলে কেউ তোমাকে দয়া করবে না। এক চট মারলে 10টা লাথি ফিরিয়ে দাও। টুটি কামড়ে ধরে কৈফিয়ত চাও। শয়তানদের বুকে রক্ত গন্ডুস ভরে পান করে ক্ষুধার ঠেলা মিটাও। ভালো বলে কৌশলে আমাদের বাঁচতে হবে মা। সাধুতা সত্যবাদিতার যুগ কেন নয়, এটা হচ্ছে ছলনা প্রবঞ্চনা যুগ। শুধু শুধু তোমার মুখের দিকে তাকিয়ে পড়ে পড়ে ভাগ্যের হাতে মার খাচ্ছি মা। নইলে মাঝে মাঝে ইচ্ছে হয় চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে। না বাবা না। সৎ পথ থেকে কি পেলাম মা? শুধু লাঞ্ছনা, ভলার অপমান। নইলে তুমি আমাকে লেখা পড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছ মা। আমি তোমার সমস্ত আশা আকাঙ্ক্ষা আমি ব্যর্থ করে দিলাম মা, ব্যর্থ করে দিলাম। শেষ সম্বল ছিল একখানা কাঁসার থালা, তাও আজ বিক্রি করে দিতে হবে। আরে পেটের সন্তানের যখন আমি বিক্রি করে দিলাম, তখন কাঁসার থালার মায়া করে আর কি হবে? যত দুঃখই তুমি দাও না কেন ঠাকুর, আমি সর্বসহায় ধরিত্রীর মতো বুক পেতে আগলিয়ে থাকবো। আমি দেখতে চাই এই দুঃখের শেষ কোথায়, শেষ কোথায়। আমি কিন্তু তোমাদের গ্রামের বাড়িতে যাব না, শহরে বাড়ি ভাড়া আমাকে রেখে দেবে। অজু পাড়া গায়ে গিয়ে আমি একটা দিনও তিষ্ঠতে পারবো না। পরে যেন বলে বসো না তুমি আমার অবাধ্য হচ্ছ। তুমি গ্রামের বাড়িতে না গেলে বাবা কিন্তু দুঃখ পাবেন শেলি। বাদ দুঃখ শেলি, ওই অজু পাড়া গায়ে গিয়ে আমার পোষাবে না। বর্ষাকালে গ্রামে জল কাদায় নরক সৃষ্টি হয়। তাছাড়া মশা, মাছি, ম্যালেরিয়া সে এক অসহ্য ব্যাপার। আমি সেখানে গিয়ে কিছুতেই তিষ্ঠতে পারবো না। পল্লী গ্রামকে তুমি ঘৃণা করছো, অথচ দেখো তোমার জন্ম কিন্তু এই পল্লী গ্রামে। সেটা আমার দুর্ভাগ্য। শেলি, কেন যে তোমরা পল্লী গ্রামের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠো বুঝি না বাপু। গ্রামে তো মানুষ বাস করে না, বাস করে কতগুলো জন্তু জানোয়ার। আমি বলবো এগুলো হচ্ছে বিধাতার অপসৃষ্টি। হতভাগাদের না আছে শিক্ষা, না আছে শালীনতা বোধ। শিয়াল কুকুরের মতো এক গাদা বাচ্চা জন্ম দেয়। অর্ধ অলঙ্গ বাচ্চাগুলোকে দেখলেই গা আমার ঘিন ঘিন করে ওঠে। মাটির হাড়িতে রান্না করে, কয়লা নেই,
মাঠের ঘাস ছিঁড়ে জ্বালানি করে। আজ তুমি যাদেরকে ঘৃণা করছো শিলি, সেই তথাকথিত অসভ্য মানুষগুলোই নিজেদের পরিশ্রমে বাঁচিয়ে রেখেছে মানব সভ্যতার প্রাদুপ্রদীপ। ওরা যদি চাষাবাদ বন্ধ করে দিয়ে ছুটে আসতো শহরের দিকে, তাহলে আমাদের মতো ভদ্রলোকের না খেয়ে উপুট করে মরতে হতো। বাজে কথা। বাজে কথা নয় শিলি, বাজে কথা নয়, এটা এই খাঁটি কথা। গ্রামে সুদূরে করেছে শহরের বুনিয়াদ, গ্রামে আমাদের বিলাসের যোগান দিচ্ছে, ওদের সময় মনে হচ্ছে বাংলাদেশের শস্য ভান্ডার। অথচ দেখো শিলি, ওদেরই করছে কিনা আমার চরম উপেক্ষা। তুমি যতই পল্লীগ্রামের প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকো না কেন, ওই অজুপাড়া গায়ে আমি কিছুতেই যাব না। গ্রামের তুলনায় আমাদের শহর বিশ্বভুবনের মাঝে তোমার নেই কো তুলনা। শহর থেকে দূরে আমার পল্লী মাগো, আমার বাংলা মা। শহর থেকে দূরে আমার পল্লী মাগো, আমার বাংলা মা। শহর থেকে দূরে আমার পল্লী মাগো, আমার বাংলা মা। বিশ্বভুবন মাঝে তোমার, বিশ্বভুবন মাঝে তোমার নেই কো তুলনা। শহর থেকে দূরে আমার পল্লী মাগো, আমার বাংলা মা। শহর থেকে দূরে আমার পল্লী মাগো, আমার বাংলা মা। গাছে গাছে ডাকে পাখি, মাঠে সোনার ধান। নৌকা বেয়ে গাই মাঝিরা ভাটিয়ালি গান। গাছে গাছে ডাকে পাখি, মাঠে সোনার ধান। নৌকা বেয়ে গাই মাঝিরা ভাটিয়ালি গান। তাই তো বলি মাগো তোমার, তাই তো বলি মাগো তোমার তুলনা হয় না। শহর থেকে দূরে আমার পল্লী মাগো, আমার বাংলা মা। শহর থেকে দূরে আমার পল্লী মাগো, আমার বাংলা মা। লাঙ্গল চালাই ফসল ফলাই তবু জুটে ভাত। চাষির ঘরে নেমে আসে কালো আধার। বাহ, অপূর্ব। লাঙ্গল চালাই ফসল ফলাই তবু জুটে ভাত। চাষির ঘরে নেমে আসে কালো আধার। তাই তো বলি মাগো তোমার, এই মাটির ছেড়ে আমি স্বর্গে যেতে চাইবো না। শহর থেকে দূরে আমার পল্লী মাগো, আমার বাংলা মা। শহর থেকে দূরে
আমার পল্লী মা গো আমার বাংলা মা। বাহ, অপূর্ব অপূর্ব তোমার পল্লী সঙ্গীত ভাই। এই নাও ভাই। বেড়াতে বেরিয়েছেন বাবু? হ্যাঁ ভাই। কি দেখবেন আমাদের পল্লী গ্রাম, খড়ের চাল, মাটির দেয়াল, এদো পুকুর, মশা মাছি, ম্যালেরিয়া। কারো কোনো কঠিন অসুখ হলে 5 মাইল হেঁটে না গেলে চিকিৎসার কোনো সুযোগই নেই। আমরা গ্রামের মানুষরা কিভাবে যে বেঁচে আছি জানেন একমাত্র ঈশ্বর। কিন্তু একটু পরেই দেখবেন অন্ধকারে গোটা গ্রামটা যেন একটু গ্রাস করে ফেলছে। আপনারা শহরের ভদ্র বাবুরা শহরকে সুন্দর করে সাজাচ্ছেন, কিন্তু গ্রাম বাংলা যে তিমিরেই সেই তিমিরেই রয়ে গেছে। গাছে গাছে ডাকে পাখি, মাঠে সোনার ধান, নৌকা বেয়ে গাই মাঝিরা ভাটিয়ালি গান। তাই তো বলি বাগু তোমার, তাই তো বলি মাগো তোমার তুলনা হয় না। শহর থেকে দূরে আমার পল্লী মা গো আমার বাংলা মা। শহর থেকে দূরে আমার পল্লী মা গো আমার বাংলা মা। শহর থেকে দূরে আমার পল্লী মা। আমার বাংলা মা। বিনা প্রয়োজনে তো করলে নষ্ট করলাম। কি প্রয়োজন ছিল ওই ভিখারিটাকে এতগুলো টাকা দেবার? কি প্রয়োজন সেটা তোমার উর্বর মস্তিষ্কে ঢুকলে না? আচ্ছা শিলি, আমরা যখন হোটেল ঢুকে খাবার পর বেয়ারাকে বকশিশ দেই, তা কই তখন তো তোমাকে প্রতিবাদ করতে শুনিনি। সেটা সম্মানের প্রশ্ন। হ্যাঁ, সেটা সম্মানের প্রশ্ন। এটা হচ্ছে আমার জীবনের প্রশ্ন। বাংলার কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে এসব গ্রাম্যরা বাউলরা। আমরা হচ্ছে নগর সভ্যতার গুণ ধরা প্রতিনিধি। তাই তো বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়ে তোমার মতো জাতীয় পোশাক পরে বাবাকে বলছে ড্যাডি, মাকে বলছে মাম্মি। আমরা ভুলে গেছি দেশকে, মা, মাটি, মানুষকে। একটা কথা জিজ্ঞাসা করতে চাই বাবা। বলুন। গ্রামে তোমাদের নতুন দেখছি, মানে এর আগে কখনো দেখিনি, তাই তুমি নয় ছোট লোক, বলুন আপনি। ইতর কোথাকার। এই জন্য গ্রামের লোকগুলোকে আমি বলি জানোয়ার। শিক্ষা নেই, সভ্যতা নেই। জেলার পুলিশ সুপারকে বলছে কিনা তুমি? আমি আমি বুঝতে পারিনি মা। মা? হোয়াট ননসেন্স! মা কে মা? মেম সাহেব বলতে পারো না? আসলে উনি বৃদ্ধ মানুষ, তাছাড়া মা ডাক তো এমন কিছু অপরাধ নয়। তুমি চুপ করো। যা বোঝো না তার মধ্যে নাক গলাতে আসবে না। এইসব ছোট লোকদের সঙ্গে কি ভাষায় কথা বলতে হয় আমার ড্যাডির কাছ থেকে জেনে নিও। এদের আসতে জুতো আর যেতে জুতো মারবে, তবেই যদি শিক্ষা হয়। মা লক্ষ্মী বড্ড রেগে গেছেন বাবু, কিন্তু আমি তো এমন কিছু বলিনি। অযথাই উনি আমার পর চটে গেলেন। আমি বৃদ্ধ মানুষ। দেখুন, আমার স্ত্রী ব্যবহারের জন্য আমি আপনার কাছে মাছ জোড়া চাইছি। না বাবু, ভুল আমারই হয়েছে। আমি ভাবতে পারিনি। আপনি আপনি জেলার পুলিশ সুপার। মা লক্ষ্মী ঠিকই বলেছে, অন্যায়টা আমারই হয়েছে। না, আপনি কোনো অন্যায় করেননি। আমার কর্মক্ষেত্রে আমি আপনার কাছে সম্মান দাবি করতে পারি, কিন্তু বাইরে একজন সাধারণ নাগরিক কাছে আমার কোনো তফাৎ নেই। আপনি আমাকে তুমি বলবেন। আপনি হচ্ছেন পিতৃতুল্য, কাজেই তুমি বলাটা মোটেই অন্যায় হয়নি। এই তো শিক্ষিত মানুষের মতো কথা। অনেকেই এই সাধারণ কথাটা বুঝে না বাবা। পদমর্যাদার অহংকারে মানুষকে অমানুষ পশু করে দেয়। আচ্ছা বাবা, এখানে তুমি কাদের বাড়িতে এসেছো? সঞ্জয় সেনকে চেনেন? হ্যাঁ চিনি বাবা, চিনি।
ওনার বস্তিতেই আমরা ভাড়া থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সঞ্জয় বাবু আমার শ্বশুর মশাই। ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে শহরের লোক? আগে না না, আমি গ্রামেরই লোক। কল্যাণগড়ের জমিদার মনুশঙ্কর চৌধুরী আমার বাবা। কি কি নাম বললে? আমার বাবার নাম মনুশঙ্কর চৌধুরী, তিনি কল্যাণগড়ের জমিদার। ঝন্টু 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 কে? মানে 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 কি দেখছেন আমার মুখের দিকে তাকিয়ে? না বাবা, কিছু না। 22-23 বছর একটা কথা। কি কথা? আমার মনে পড়ে গেল। এক অন্ধকার বস্তির ঘর, এক অসহায় মা তার ছেলেকে পেটের দায়ে বিক্রি করে দিলে বাবা। এসব কি বলছেন? নিজের ছেলেকে? উপায় ছিল না বাবা, মেয়ে ছাড়া আর কোনো উপায় ছিল না। মা কিন্তু ছেলেকে আজও ভুলে যায়নি। কোন সুন্দর যুবককে দেখলে অপালকে তাকিয়ে কি যেন অনুসন্ধান করি। হায়রে হতভাগী, যাকে তুই বিক্রি করে দিয়েছিস তার উপর তোর কিসের অধিকার? কিসের অধিকার? এই যে শুনুন, আশ্চর্য, ভদ্রলোক কি যেন বলতে বলতে থেমে গেলেন। ঝন্টু বলি বা কেঁদে উঠলেন কেন? হয়তো ওনার খুবই আত্মীয় ছিল ঝন্টু। আমার মুখের সঙ্গে হয়তো তার মিল রয়েছে। না, ব্যাপারটা কিছু বোঝা গেল না, কিছুই না।